ইতিহাস শিক্ষা কেন্দ্রে সকলকে স্বাগত। আজ আমরা উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক মৌখিক ঐতিহ্য, সেই মৌখিক ঐতিহ্যের উদাহরণ এবং তার গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। ইতিহাসের উপাদান হিসেবে মৌখিক ঐতিহ্যের বিভিন্ন উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন প্রাচীন গ্রিসের ইতিহাস। মৌখিক তথ্যের সহায়তা নিয়ে প্রাচীন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস সর্বপ্রথম যথার্থ পদ্ধতিতে গ্রিসের ইতিহাস রচনা শুরু করেছিলেন। তিনি 490 খ্রিস্টপূর্বাব্দে গ্রিস ও পারস্যের মধ্যে অনুষ্ঠিত যুদ্ধের ইতিহাস রচনা করেন, যে রচনাটার নাম হলো দ্য হিস্টরিজ বা দ্য হিস্টোরিজ গ্রন্থটা। হেরোডোটাসের জন্মের 6 বছর আগে এই যুদ্ধ ঘটে গেছে। সেই কাহিনী তিনি কিন্তু লিখতে শুরু করেন। কিভাবে না, সেই সময়ে যুদ্ধে অংশগ্রহণকারী বা প্রত্যক্ষদর্শী বা সাক্ষী বহু মানুষ বেঁচেছিলেন। সেই তাদের কাছ থেকে তিনি তার ইতিহাস লেখার যুদ্ধ সম্পর্কে তথ্যগুলো সংগ্রহ করেন, কিসে হিসাবে সাক্ষাৎকারের মতো গ্রহণ করে। অপর গ্রিক ঐতিহাসিক থুকিডিডিস তিনিও তার ইতিহাস রচনার ক্ষেত্রে ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তির বা সাক্ষীর মৌখিক বিবরণ থেকে প্রাপ্ত তথ্য যথেষ্ট পরিমাণে ব্যবহার করেন। অর্থাৎ দুজন গ্রিসের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক হেরোডোটাস এবং থুকিডিডিস, তারা দুজনেই মৌখিক ঐতিহ্য থেকে কিন্তু ইতিহাসের ঘটনা তথ্য হিসেবে গ্রহণ করে ইতিহাস রচনা করেন। নীলকরদের অত্যাচারের ইতিহাস। বাংলার নীল চাষিদের ওপর ইংরেজ সরকার বা নীলকর সাহেব তারা যেভাবে তীব্র অত্যাচার ও নির্যাতন করতেন, সেই কাহিনী লোকের মুখে মুখে সর্বত্র ছড়িয়ে পড়ে। বিশে ডাকাতের মতো নীল বিদ্রোহীদের নেতাদের কাহিনী সর্বত্র জনপ্রিয় হয়ে ওঠে। এইসব কাহিনী মুখে মুখে পরবর্তী প্রজন্মে পৌঁছে যায়। মৌখিক ঐতিহ্য নির্ভর এইসব কাহিনী বাংলা নীল বিদ্রোহী ইতিহাস রচনার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। আবার ক্ষুদিরামের ফাঁসি। অত্যাচারী ব্রিটিশ সরকার 1908 খ্রিস্টাব্দে আমাদের একজন বিখ্যাত বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসি দেন। ক্ষুদিরামের মৃত্যুর পর অজ্ঞাত পরিচয় এক গীতিকারের লেখা একবার বিদায় দে মা ঘুরে আসি গানটি গ্রাম বাংলা সর্বত্র ছড়িয়ে পড়ে। গানটি বংশ পরম্পরায় আজও বাঙালিদের মধ্যে চলে আসছে। বর্তমানকালে মৌখিক উৎস থেকে এই গানটি শুনে উপলব্ধি করা যায় যে অত্যাচারী ইংরেজ শাসকদের বিরুদ্ধে ক্ষুদিরাম দেশবাসীর অকুণ্ঠ করুণা ও সমর্থন কিন্তু লাভ করতে পেরেছিলেন। তাই এই গানটা আজকে এইভাবে ছড়িয়ে পড়তে পেরেছে। তারপরে উদ্বাস্তুদের ইতিহাস। 1947 খ্রিস্টাব্দে ভারতবর্ষ যখন দ্বিখণ্ডিত হয়ে গেল এবং পৃথক পাকিস্তানের সৃষ্টি হলো, তখন পূর্ববঙ্গের পাকিস্তানের এবং পশ্চিমবঙ্গ ভারতের অন্তর্ভুক্ত হয়। ফলে পূর্ববঙ্গ অর্থাৎ পূর্ব পাকিস্তানের বিপুল সংখ্যক হিন্দু নিরাপত্তার অভাব বোধ করে দিয়ে 1947 খ্রিস্টাব্দ থেকে 1971 খ্রিস্টাব্দের মধ্যে বিভিন্ন সময়ে তারা পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন জায়গায় চলে আসতে শুরু করে। পূর্ব দিকের রাজ্যগুলোতে বিশেষ করে পশ্চিমবঙ্গ, পাঞ্জাব এইসব জায়গায় চলে আসতে শুরু করে। লক্ষ লক্ষ নিঃস্ব রিক্ত উদ্বাস্তু শিয়ালদহ, হাওড়া সহ অন্যান্য রেল স্টেশনে ফুটপাতে পড়ে থেকে দুর্বিসহ জীবন কাটাতে বাধ্য হন। পূর্ববঙ্গের মাতৃভূমি ছেড়ে আসা উদ্বাস্তুদের জীবনযাত্রা নিয়ে সাম্প্রতিককালে যথেষ্ট গবেষণা এবং সে সময় ইতিহাসের লেখার কাজ শুরু হয়ে গেছে। এই বিষয়ে ইতিহাস রচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করেছে সেই সময়ের যে উদ্বাস্তু যে ব্যক্তিরা ছিলেন তাদের স্মৃতিকথা। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে বিভিন্ন ঐতিহাসিক যে উপাদান রয়েছে মৌখিক ঐতিহ্যের, সেগুলো দেখে নিলাম। এবার আমরা মৌখিক ঐতিহ্যের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। ইতিহাসের উপাদান হিসেবে মৌখিক ঐতিহ্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। কীরকমভাবে আলোচনা করবো গুরুত্বগুলো, এক একটা টপিক দিয়ে আমরা আলোচনা করি। প্রথম হচ্ছে আদিম সমাজের গুরুত্ব। মৌখিক ইতিহাস আদিম সমাজে খুবই গুরুত্বপূর্ণ ছিল। লিখিত ইতিহাসের ধারা শুরু হওয়ার পূর্বে আদিম মানুষের কাছে অতীতের তথ্য সরবরাহের একমাত্র মাধ্যম ছিল কিন্তু মৌখিক ইতিহাস। আদিম মানুষ মৌখিক ইতিহাসের কাহিনীগুলিকে বিশ্বাস করেই মুখে মুখে তাদের পরবর্তী প্রজন্মের কাছে কিন্তু কাহিনীগুলোকে পৌঁছে দিয়েছে। এবার প্রাথমিক উপাদান। কোনো ঘটনার ইতিহাস যখন প্রথম লেখা হয় তখন কিন্তু সেই সময়ে ঐতিহাসিক ঘটনার প্রাথমিক উপাদান হিসেবে সেরকম কিছু নেই। সেক্ষেত্রে ঘটনাটির বিষয়ে ইতিহাস রচনার ক্ষেত্রে প্রাথমিক উপাদান হিসেবে আমরা এই মৌখিক ঐতিহ্যকেই গুরুত্বপূর্ণ হিসাবে ধরে নেব। নিম্নবর্গের ইতিহাস। অনেক সময় সমাজের অবহেলিত নিম্নবর্গের মানুষদের কোনো লিখিত আমরা নথিপত্র বা দলিল দস্তাবেজ কিছু পাই না বা থাকেও না, রাখা হয় না। এসব মানুষের ইতিহাস জানতে গেলে মুখের কথা, কিংবদন্তি, প্রবাদ, স্মৃতিচারণ প্রভৃতির উপর কিন্তু নির্ভর করতেই হয়। তবে যথার্থ তথ্য সরবরাহ। বিভিন্ন সাম্রাজ্যবাদী ঐতিহাসিক যথার্থ ইতিহাসকে আড়াল করার উদ্দেশ্যে
নিজেদের দৃষ্টিকোণ থেকে উপনিবেশের ইতিহাস রচনা করে থাকেন। দেশীয় পণ্ডিতদের ইতিহাস রচনার কাজে বাধা সৃষ্টিও করেন তারা, কিন্তু উপনিবেশের যথার্থ ইতিহাস মৌখিক ঐতিহ্যের মাধ্যমে সে দেশের জনসমাজে প্রচলিত থাকে। ঔপনিবেশিক শাসন অবসানের পরবর্তীকালে সে দেশের যথার্থ ইতিহাস রচনার কাজে মৌখিক ঐতিহ্য কিন্তু যথার্থ তথ্য সরবরাহ করতেই পারে, এটা আমরা বলতে পারি। লাস্টে গুরুত্বের কথা আমরা বলবো মূল্যবান তথ্য, অর্থাৎ মৌখিক ইতিহাসকে অনেকে লিখিত ইতিহাসের মতোই নির্ভরযোগ্য তথ্য বলে মনে করেন। 1997 সালে কানাডার সুপ্রিম কোর্ট মৌখিক ইতিহাসকে লিখিত তথ্যের মতোই সমান গুরুত্বপূর্ণ বলে রায় দিয়েছেন। যাই হোক, তবুও মৌখিক ঐতিহ্য সম্পর্কে একটু সমালোচনা থেকেই যায়। অর্থাৎ মৌখিক ইতিহাসের আপাত মুখ্য মূল্য থাকলেও তা কখনোই কিন্তু সমালোচনার ঊর্ধ্বে নয়। যেমন কোনো বিশেষ মতাদর্শের প্রতি অনুগত ব্যক্তিদের যদি সাক্ষাৎকার আমরা গ্রহণ করি, তা থেকে কিন্তু যথার্থ মৌখিক ইতিহাস উদ্ধার করা কষ্টসাধ্য হয়ে পড়ে। যেমন আমেরিকার রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন নিহত হওয়ার কিছুদিন পর এমন কিছু মানুষের সাক্ষাৎকার গ্রহণ করা হয় যারা লিঙ্কনের সান্নিধ্যে ছিলেন বা তার সঙ্গে কাজ করেছেন। এরূপ ব্যক্তি তাদের সাক্ষাৎকারে কি করে না, লিঙ্কন সম্পর্কে যে অনুভূতি প্রকাশ করবেন তা লিঙ্কন বিরোধীদের সাক্ষাৎকারের বিরোধী হতে পারে। অর্থাৎ লিঙ্কনের সময় যে সমস্ত লোক রয়েছে, আব্রাহাম লিঙ্কন তার সময় এবং তার সঙ্গে যারা কাজ করেছে, তারা হয়তো কি লিঙ্কনের সম্পর্কে ভালো কথা বলতে পারে। আবার যারা আব্রাহাম লিঙ্কনের বিরোধী ছিল তাদের সম্পর্কে যদি সাক্ষাৎকার নেওয়া হয়, তারা লিঙ্কনের বিরোধী কথা বলতে পারে। তাহলে এখানে কিন্তু একটা সমস্যা থেকেই যায়। আবার মৌখিক ইতিহাসের কাহিনী মুখে মুখে প্রচারিত হয় বলে সহজেই ভুল তথ্যের অনুপ্রবেশ ঘটতে পারে। অর্থাৎ আমি একটা মৌখিক ঐতিহ্য জানলাম, যেভাবে বললাম, আমার পরে আরেকজন যেভাবে বলবে, সেখানে অনেক কিছু প্রক্ষিপ্ত ঢুকে যেতেই পারে বা মিথ্যা বিষয়, অলিক বিষয় ঢুকে যেতেই পারে। তাই মৌখিক ঐতিহ্য থেকে আমাদেরকে যে তথ্যটা গ্রহণ করতে হবে সেটা কিন্তু অত্যন্ত সচেতনভাবে গ্রহণ করতে হবে। আজকে এই পর্যন্ত থাক, পরের দিন আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা শুরু করব।